So hello everyone, let us start today's class and today it will be the last topic of this chapter. ঠিক আছে, it will be the last class. তো এর আগের ক্লাস অবধি যা আমরা পড়ে এসেছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে দুইটা ক্লাস করেছি, কোনো ডাউট ছিল ওইগুলোর মধ্যে? না? আচ্ছা, তো যদি ডাউট না থাকে তাহলে এক্সামস কেন খারাপ হয়েছে, কার কার এক্সাম খারাপ হয়েছে, কাদের কাদের এক্সাম খারাপ হয়েছে? তোমার খারাপ হয়েছে না? তোমারও? ভাই বাড়িতে পড়ছো না চ্যাপ্টারটা? হুম, পড়ছো না বাড়িতে চ্যাপ্টারটা? একদিন? তাহলে আমি ক্লাসগুলো কেন নিচ্ছি? Why am I taking the class then? If you are not seeing the chapter, if you are not reading the chapter in your home, and if you are keeping it for the future, then I can also take the class in future. Hmm? Whatever it may be. If you have got poor marks, that means exam kharab geche. Hmm? Out of 20. Then why you have raised your hand? আমি বলেছি কাদের কাদের এক্সাম খারাপ গেছে, বায়োলজি লাস্ট যে বায়োলজিটা এক্সাম দিলে এই চ্যাপ্টারটাকে বাড়িতে পড়ছো না। হুম, যদি বাড়িতে না পড়ো তাহলে তো ক্লাস নেওয়ার কোনো মিনিং হয় না, বিকজ ক্লাস নিচ্ছি তোমাদেরকে অ্যাডভান্স রাখার জন্য। আর তোমরা যদি এই আজকে ক্লাস করে গিয়ে আজকে যা পড়ালাম এগুলাকে বন্ধ করে রেখে দিলে, আজকেও একবার রিভাইজ না করলে, দেন তো দেয়ার ইজ নো মিনিং অফ ডুইং দিস অ্যাক্টিভিটিস রাইট নাও। আমি এই ক্লাসটা আরও 1 মাস পরেও নিতে পারি, রেগুলার তোমাদের বায়োলজি ক্লাস বন্ধ থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে তো আমারই আরাম। কেন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট নিচ্ছি? যাতে তোমরা আপডেটেড থাকো, তোমরা যাতে অ্যাডভান্স থাকো। যেদিন যেটা পড়াচ্ছি ওই দিন ওটা বাড়িতে গিয়ে পড়ে নিলেই তো শেষ হয়ে যায়। হ্যাঁ, তারপরে মাঝখানে মাঝখানে একদিন একদিন খুলে টুলে রিভাইজ দিয়ে দিলে বাস শেষ। না, এখন জাস্ট এক্সামের জন্য চ্যাপ্টার 1 পড়বো, সবের স্কুলে এক্সাম, তো এক্সামে চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 1 পড়বো আর এই চ্যাপ্টারকে লাগিয়ে রেখে দেবো, ইজেন্ট ইট? এটার জন্য পড়াচ্ছি নাকি? আজকে চ্যাপ্টার শেষ আমাদের। আর বলে দিই যে তোমাদেরকে তো আমি আর কোনোদিন ডাউট ক্লাসও করাবো না, আর কোনোদিন রিভিশন ক্লাসও করাবো না। যা করিয়েছি ওই করিয়েছি, শেষ। পরে একদিন এসে বলবে যে স্যার রিভাইজ লাগবে, সানডেতে এসে বলবে স্যার বুঝিনি ডাউট, এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে তো কোনো ডাউট আমি সলভ করাবো না, আর কোনো রিভিশন ক্লাসও করাবো না। ঠিক আছে, বিকজ যার ডাউট থাকবে ইট ইজ বিকজ অফ ইয়োর ফল্ট, তোমরা টাইমলি পড়োনি। আজকে থেকে 1 মাস পরে আসবে যে স্যার রিভিশন লাগবে, কোনো রিভিশনও হবে না, কোনো ডাউটও হবে না, মাইন্ড ইট। ঠিক আছে, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। আজকের ক্লাসে মেইন টপিকস আমরা যেগুলো পড়বো এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, এই সেই এগুলো হচ্ছে লাস্ট টপিক আমাদের চ্যাপ্টারের, লাস্ট টপিকস। তো রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বুঝি, যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ফিজিক্যালি, মেন্টালি আর ইমোশনালি স্টেবল থাকা ফর দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, ওটাকে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ ভাবে বুঝি। ইন শর্ট, রিপ্রোডাক্টিভ হেলথ কী কী প্যারামিটার্সকে ইনক্লুড করে, যেমন কি সেক্সুয়াল হেলথ, সেক্সুয়াল হেলথ সেফ অ্যান্ড রেসপেক্টফুল সেক্সুয়াল রিলেশনশিপ, মানে ইন কেস অফ অ্যানিমেলস, আমরা যদিও হিউম্যান বিংসের সাথে স্পেশাল রেফারেন্স নিয়ে পড়ছি, তো ওটার মধ্যে বলেছে কি সেফ অ্যান্ড রেসপেক্টফুল সেক্সুয়াল রিলেশনশিপ। তো পার্টনারের সাথে রেসপেক্টফুল সেক্সুয়াল রিলেশনশিপ থাকতে লাগবে, বিকজ হেলথ মানে আমরা বুঝি কি মেন্টাল, সোশ্যাল আর ফিজিক্যাল ওয়েলবিং। শুধুমাত্র ফিজিক্যালি ওয়েল থাকা হেলথ বোঝায় না, মেন্টালি এবং সোশ্যালিও ফিট থাকতে লাগে। তারপর কি ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে, আচ্ছা ফ্যামিলি প্ল্যানিংটা আমরা আলাদা করে পড়বো। ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে সাইন্টিফিক্যালি এটা অ্যাসেস করা যে হাউ মেনি চিলড্রেন্স, how many children do one couple require and what is the কি বলে ক্যাপাসিটি টু ব্রিং দ্যাম আপ। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা ডিটেলসে এরপরে স্লাইডে লিখেছি একটু, বিকজ এগুলো হচ্ছে মূল জিনিস আর কি, গোল অফ ডিসকাসিং দিস। তারপর ম্যাটার্নাল হেলথ, মানে যখন আমরা রিপ্রোডাক্টিভ হেলথ পড়ি একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মায়ের হেলথ। ঠিক আছে, যে প্রেগনেন্সি হোল্ড করবে সেই মায়ের হেলথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, যদি রিপ্রোডাক্টিভ হেলথ টপিক নিয়ে আমাদের পড়তে লাগে, জানতে লাগে, আর রিপ্রোডাক্টিভলি হেলদি থাকতে লাগে, দেন একটা মার হেলদি থাকাটা খুব বেশি দরকার ফর এ বেটার প্রেগনেন্সি। মেনস্ট্রুয়াল হেলথ, মেনস্ট্রুয়াল হেলথটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে মানে কি বলে অনেক বেশি কুসংস্কার থাকে, ঠিক না? মানে এটা নিয়ে যতটুকু হাইজিন থাকার কথা বা সাইন্টিফিক থাকার কথা তার চেয়ে বেশি এটা নিয়ে সোসাইটির মধ্যে কুসংস্কার থাকে মেনস্ট্রুয়েশন নিয়ে। তো মেনস্ট্রুয়াল সাইকেল কি? মেনস্ট্রুয়াল সাইকেল তো হচ্ছে মেয়েদের মধ্যে পিউবার্টিতে যে মানে
একটা পিউবার্টি থেকে স্টার্ট হয় এবং 40-50 ইয়ার্স অবধি চলে, সাইক্লিক্যাল ইভেন্ট যেটা প্রতি 28 ডেজের মধ্যে রিপিট হয়। ঠিক আছে, এই সাইক্লিক ইভেন্টসের মধ্যে কি কি হয়, যে বডির মধ্যে এগ ফর্মেশন হয়, একটা ওভারি থেকে একটা ওভাম বেরোয়, ঠিক না, আবার যখন ফার্টিলাইজেশন হয় না সেই ওভামটাই মেনস্ট্রুয়াল ফ্লো দিয়ে মানে মেনস্ট্রুয়াল ফ্লো হয়ে বডি থেকে বেরিয়ে যায়। ঠিক তো, ওই ইভেন্টসটা প্রতি মাসে হয়, সাইক্লিক ভাবে হয়, দ্যাটস ওয়াই ইট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। তো সেই মেনস্ট্রুয়াল সাইকেলের সময় মেনস্ট্রুয়াল হেলথ মেনটেন করাটা খুব বেশি দরকার, ফিজিক্যাল হেলথ এবং হাইজিন মেনটেন করাটা খুব বেশি দরকার। ইনফার্টিলিটি কেয়ার মানে ইন কেস যে কোনো মানে একটা ছেলে হতে পারে বা একটা মেয়েও হতে পারে, গ্যামেট ফর্মেশনে ল্যাক করছে বা বডিতে ঠিক করে গ্যামেট ফর্মেশন হচ্ছে না, বা একটা মেয়ের ক্ষেত্রে সে প্রেগনেন্সি হোল্ড করতে পারছে না ফিজিক্যালি, তো এই সময় আমরা কি বলি যে ইনফার্টিলিটি, মানে দে আর নট ফার্টাইল, দে ক্যান নট প্রডিউস বেবি। তো ইন দ্যাট অ্যাসপেক্ট অনেক জায়গাতে দেখা যায় যে সোসাইটি যেহেতু একটু ল্যাক অফ এডুকেশন আছে, ওই জায়গাতে ব্লেম করা হয়, আরেকটা বিয়ে করিয়ে দেওয়া হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখা যায়। তো ওই জায়গাতে ইভেন যে বাচ্চা তৈরি করতে পারে না তার জন্য রেসপেক্টফুল নজরে দেখাটা খুব বেশি দরকার, সেটা ওর পার্টিকুলার হেলথের জন্য অনেক বেশি দরকার। ঠিক আছে, এইগুলা জিনিস ইনক্লুড করে আমরা যখন রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে ডিসকাস করি। তারপর হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংটা কেন বেশি ইম্পর্টেন্ট, বিকজ আজকের দিনের ইন্ডিয়ান সোসাইটিতে, যেখানে ইন্ডিয়া হচ্ছে হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি, ঠিক তো, আগে চায়না ছিল, প্রেজেন্টলি ইন্ডিয়া ইজ দ্য মোস্টলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই মোস্টলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডের যে ট্যাগটা আমরা পেয়েছি, ইট ইজ নট এট অল এ প্রাউডফুল ট্যাগ, বিকজ আমাদের এখানে অনেক বেশি পপুলেশন হয়েছে বিকজ ফ্যামিলি প্ল্যানিংটা নাই, ফ্যামিলি প্ল্যানিংয়ের এডুকেশনটা নাই। ফ্যামিলি প্ল্যানিংটা করা কেন প্রয়োজন, কারণ দেখো, যদি একটা ভালো করে ফ্যামিলি প্ল্যান হয় তাহলে হাই রিস্ক প্রেগনেন্সিসগুলোকে অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, তারপর দুটো বাচ্চার মধ্যে যে স্পেসিংটা দিতে লাগে, যাতে একটা মা বাবা ঠিক করে একটা মানে ওর দুটো যদি সন্তান হয় সেই দুটো সন্তানকে ঠিক করে বড় করতে পারবে, সেই টাইমিংটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা যায়, বোঝা যায় যদি একটা ফ্যামিলি অ্যাওয়্যার থাকে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে। তারপর যেমন নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, মানে একটা ফ্যামিলি আছে হয়তো বা যে কম ইনকাম করছে, তো কম ইনকাম করছে বলে সে একটা বাচ্চাকেই সম্পূর্ণ দিয়ে রাইজ করতে পারবে, ভালো করতে পারবে। সেই জায়গাতে যদি ওর 3টা বাচ্চা থাকে তাহলে অবভিয়াসলি প্রত্যেকের ক্ষেত্রে এডুকেশনের মধ্যে কম টাকা যাবে, প্রত্যেকের নিউট্রিশনের ক্ষেত্রে কম টাকা স্পেন্ড হবে, ঠিক না, পার হেড টাকাটা কমে যাবে, তো পার হেড যত রিসোর্সেস আছে সব কমে যাবে। তো দ্যাট ইজ ওয়াই ফ্যামিলির ক্যাপাসিটি বুঝে নাম্বার অফ চিলড্রেন প্ল্যান করা দরকার। তারপর কি পপুলেশন গ্রোথ, অবভিয়াসলি পপুলেশন গ্রোথ এটা দিয়ে অনেক বেশি হয়, মানে যদি ফ্যামিলি প্ল্যানিং ঠিক না থাকে তো ফ্যামিলি প্ল্যানিং থাকলে পপুলেশন গ্রোথটাও নেমে যাবে। রিডিউসেস প্রেশার অন দ্য রিসোর্সেস অ্যান্ড পাবলিক সার্ভিস, এটা তো চলে গেল মানে অ্যাডমিনিস্ট্রেশনের কথা, না, পাবলিক সার্ভিসের উপর, ফরেস্টের উপর, এগ্রিকালচারের উপর অনেক বেশি প্রেশার পড়ে যখন একটা জায়গার পপুলেশন বেড়ে যায়। ঠিক আছে, তো একটা সোসাইটি পপুলেশন বেড়ে গেলে ওদের এগ্রিকালচারের প্রোডাক্টসের ডিমান্ড বেড়ে যাবে, এবার ফার্মার্সের উপর প্রেশার পড়ে যে এগ্রিকালচারাল প্রোডাক্টস বাড়াবে, কিভাবে বাড়াবে, ক্ষেত বাড়াতে লাগবে, ক্ষেত বাড়াতে গেলে জঙ্গল কাটতে লাগবে, ঠিক না, রাস্তা বানাতে গেলে জঙ্গল কাটতে লাগবে, আরো বেশি বেশি বিল্ডিংস বানাতে গেলে জঙ্গল কাটতে লাগবে, ইজন্ট ইট? তো এই মানে পাবলিক সার্ভিস এবং রিসোর্সেসের উপর প্রেশার পড়ে। enable couples to plan when and how many children to have, encourages responsible parenthood. রেসপন্সিবল প্যারেন্টহুড মানে প্যারেন্টসরা ঠিক করে একটা বাচ্চাকে বড় করতে পারবে, সেই জিনিসটা তখনই যখন ফ্যামিলি প্ল্যানিংটা সাকসেস হয়। ঠিক আছে না, আগের দিনে তো দেখা যেত কি 10টা 12টা বাচ্চাও আছে, ঠিক না, একটু একটু পিছলেই মানে আমার বাবা তার বাবা এরকম গেলেই, মানে আমার বাবা ওনার বাবা অবধি গেলেই 10-12টা বাচ্চা দেখা যায়। ঠিক আছে না, তো এখানে কি দেখা যায় যে রেয়ার কোনো কারোর ফ্যামিলির মধ্যে যে তোমার দাদু বা দিদার খুব ভালো এডুকেশন ছিল, ঠিক আছে না, এডুকেশন নাই, অনেক গরিব ফ্যামিলির থেকে বিলং করি আমরা। তো এই সবগুলো হচ্ছে ওই ল্যাক অফ ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, না টাকা পয়সা রইলো, না এডুকেশন রইলো, না রিসোর্সেস রইলো, অনেক রেয়ার ফ্যামিলির মধ্যে দেখা যায় যে আছে এগুলা, কারেক্ট। তো এটার জন্য ফ্যামিলি প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এন্ড এই চ্যাপ্টারের মধ্যে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়েও পড়ছি, বিকজ আমরা এখন দেখবো যে আনওয়ান্টেড প্রেগনেন্সিস কিভাবে স্টপ করা যায়। ওকে, যে আরেকটা এই চ্যাপ্টার স্টার্ট করতেই যে কথাটা বলেছিলাম যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির কেস অনেক বেশি দেখা যাচ্ছে ইন্ডিয়ার মধ্যে রিপোর্ট অনুসারে, বিকজ আমরা সেক্স এডুকেশন নিয়ে আমাদের তেমন নলেজ নাই। তো এই জায়গাতে যখন আমরা আনওয়ান্টেড প্রেগনেন্সিস কন্ট্রোল না করতে পারি তখনই পপুলেশন বাড়ে এবং অ্যাডোলেসেন্স প্রেগনেন্সিসগুলো বেড়ে যায়। তো আনওয়ান্টেড প্রেগনেন্সিস প্রিভেন্ট করার কিছু টেকনিক্স হচ্ছে, যেমন একটা হচ্ছে ব্যারিয়ার মেথড।
বেরিয়ার মেথডের মধ্যে কি হয় যে বাধা সৃষ্টি, বেরিয়ার মানে বাধা সৃষ্টি করা, বাধা সৃষ্টি মানে এমন একটা বাধা সৃষ্টি করবো যেটার কারণে মেল গ্যামেট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এন্টারই করতে পারবে না। ঠিক আছে, তো স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এন্টার করতে লাগে, দেন ওইখানে গিয়ে অভামকে ফার্টিলাইজ করে। কারেক্ট? যদি স্পার্ম এন্টারই না করে ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তখন আর রিপ্রোডাকশনের চান্সই থাকবে না। তো ওইখানের মধ্যে যেটা প্রমিনেন্টলি ইউজ করা হয় ইট ইজ দ্য কন্ডম, এবং কন্ডম মেল কন্ডম ফিমেল কন্ডমও আছে। ঠিক আছে, বাট আমাদের এনসিআরটি ইজ ফোকাসড অন দ্য মেল কন্ডম। তো মেল কন্ডম মেল পেনিসকে টোটালি কভার করে রাখে, এবং ডিউরিং কোয়াইটাস বা সেক্সুয়াল ইন্টারকোর্স মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্পার্মটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এন্টার করতে পারে না। অ্যান্ড ইউ মাস্ট রিমেম্বার যে কন্ডম একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যারিয়ার মেথড, বিকজ এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকেও আটকায়, যে সম্বন্ধে আমরা এর পরের স্লাইডসগুলোতে পড়বো। ঠিক আছে, তারপর ডায়াফ্রাম, সার্ভাইকেল ক্যাপ, এগুলো আছে ফিমেলদের জন্য। ফিমেলদের সার্ভিক্সের মধ্যে এই ক্যাপটা লাগানো হয়, যাতে এইখানে তোমরা দেখতে পাবে যে স্পার্মকে এন্টার করতে সেটা আটকে দেয়, সার্ভিক্স দিয়ে ক্রস করতে লাগে স্পার্মের, তো সার্ভিক্সের আগেই স্পার্মকে আটকে দেয় আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে কেমিক্যাল মেথডস। কেমিক্যাল মেথডসের মধ্যে কি করা হয়, বডির মধ্যে হরমোনাল চেঞ্জেস করে মেনস্ট্রুয়াল সাইকেলকে চেঞ্জ করা হয়। মেনস্ট্রুয়াল সাইকেল যদি না হয় কারোর, তাহলে কি হবে, এগ সেল রিলিজই হবে না। তো এগ সেল রিলিজ যদি না হয় মেয়ের মধ্যে, একটা মেয়ের বডির মধ্যে, তাহলে ফার্টিলাইজেশন হওয়ারই চান্স নেই, স্পার্ম ভিতরে গেলেও তাতে অসুবিধা নেই। তো অরেল পিলস আছে কিছু, অরেল পিলসগুলা যখন মেয়েরা খায় তখন ওদের মেনস্ট্রুয়াল সাইকেলটা ইম্প্যাক্ট হয়, এবং মেনস্ট্রুয়াল সাইকেল হয় না অনেকগুলাতে। কিন্তু এখানে যে পার্টিকুলার একটা পিল দিয়েছি আমি, সাহেলি পিল, এটা মনে রাখবে ইট ইজ টোটালি মেড ইন ইন্ডিয়া অ্যান্ড ইট ইজ কল্ড ফিমেল ফ্রেন্ডলি। কেন? বিকজ এটা বডিতে কোনো কেমিক্যাল মানে হরমোনাল চেঞ্জেস করে না, বডির মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলকে এফেক্ট করে না। সে কি করে, যে আমরা যে দেখেছি ইউটেরাস যে আছে না, ইউটেরাসের ওয়ালের মধ্যে এসে কি হয়, জাইগোটটা এন্টার করে, তারপর ওইখানে বাচ্চাটা হয়। তো ওই জাইগোটটা ওইখানে এন্টার করার সময় একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যেটার জন্য ইউটেরাসের মধ্যে কিছু কেমিক্যাল রিসেপ্টার্স থাকে। সাহেলি পিলটা গিয়ে ইউটেরাসের এই কেমিক্যাল রিসেপ্টার্সগুলোকে ব্লক করে দেয়। তো তাতে কি হবে, ফার্টিলাইজেশনের পরে যে এমব্রায়োটা এই দিক থেকে আসবে, এসে কোনো জায়গাতে আর ঢুকতে পারবে না, এন্টার করতে পারবে না। তো এমব্রায়ো এন্টার করতে না পারলে মানে ইমপ্লান্টেশন হবে না, ফার্টিলাইজেশন হবে, ইমপ্লান্টেশন হবে না। ইমপ্লান্টেশন লাস্ট ক্লাসে দেখেছিলাম কি, ঠিক আছে? তো তো ইমপ্লান্টেশন হবে না মানে ফার্দার বাচ্চার ডেভেলপমেন্টই হবে না। কারেক্ট? ইট উইল কাম আউট, টোটালি ইট উইল কাম আউট লাইক মেনস্ট্রুয়াল ফ্লো। তো সাহেলি মানে হচ্ছে এমন একটা পিল যেটা হরমোনাল অ্যাক্টিভিটিস বডিতে চেঞ্জ করছে না, ফ্লাকচুয়েশন করছে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ফিমেল ফ্রেন্ডলি। ঠিক আছে, নেক্সট ইজ আইইউডি, মানে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস মানে ইউটেরাসের মধ্যে কিছু ডিভাইস ফিট করা যায় ফিমেলদের, যেটার একটা এক্সাম্পল আছে কপার টি। কপার টি, টি শেপের একটা কপার দিয়ে বানানো একটা ডিভাইস, যেটা এখানে কি ছাড়ে, কপার আয়ন ছাড়ে। ঠিক আছে, কপার আয়ন ছাড়ে এই জায়গাতে Cu2+। এই কপার আয়নটা ভেরি মাচ ব্যাড হয় এর জন্য, স্পার্মের জন্য। স্পার্ম যখন এন্টার করে, আমরা দেখেছিলাম যে স্পার্মের হেডের মধ্যে অ্যাক্রোজোম থাকে, যেটা জোনা পেলুসিডা লেয়ারকে নষ্ট করে, তারপর স্পার্মকে ভিতরে ঢুকায় এক সেলের। তো ওইটার জন্য কি হয়, ওই অ্যাক্রোজোমের খুব বেশি ইম্পর্টেন্টটা বেড়ে যায়। কপার আয়ন যেগুলো আছে, এই কপার আয়ন স্পার্মের সেই অ্যাবিলিটিটাকে নষ্ট করে দেয়, স্পার্মের মোটিলিটিকে নষ্ট করে দেয়, স্পার্ম ঠিক করে মুভ করতে পারে না, স্পার্ম পরের দিকে গিয়ে ওভামকে ফার্টিলাইজ করতে পারে না। ঠিক আছে, তো কপার আয়ন ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর দ্য স্পার্মস হিয়ার। তার আরও এক্সাম্পলসও আছে, বাট আমাদের এনসিআরটিতে জাস্ট তোমাদের স্ট্যান্ডার্ডে কপার টি ইজ দ্য এক্সাম্পল গিভেন। ঠিক আছে, তো এটা শর্ট ফর্ম আছে, এটাকে শর্ট ফর্মে আইইউডি বলে, মানে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো আইইউডির একটা এক্সাম্পল জিজ্ঞেস করলে তুমি কপার টি দিয়ে দেবে। গট ইট? ঠিক আছে, তো চলো নেক্সট হচ্ছে আমাদের, এত সময় যে মেথডসগুলো দেখলে এগুলো হচ্ছে টেম্পোরারি মেথডস, মানে একটা কাপল যদি বাচ্চা না চায়, যত সময় চাইবে না তত সময় এই মেথডসগুলো ইউজ করবে, কিন্তু যে মুহূর্তে ওরা বাচ্চা প্ল্যান করবে, তখন এই মেথডসগুলো ইউজ করা বন্ধ করে দিলে দে ক্যান হ্যাভ দেয়ার ওন বেবি। বাট এখন যে দুইটা মেথড স্ক্রিনে দেখছো, এই মেথডগুলা পার্মানেন্ট মেথড, সার্জিক্যাল মেথডস, যার পরে আর দেয়ার ইজ নো ওয়ে ব্যাক টু হ্যাভ এ বেবি এগেইন। যেটার মধ্যে একটা প্রসেস হচ্ছে ভাসেক্টমি, যেখানে মেল বডির ভাস ডিফারেন্স যেটা আছে, যেটা পড়েছিলাম মেল বডিতে ভাস ডিফারেন্স যে পাইপটা, সেই ভাস ডিফারেন্সকে কাট করে সিল করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো তখন টেস্টিস থেকে আর স্পার্ম
যাবেই না ইউরেথ্রা অবধি। ক্লিয়ার? ফিমেলদের বডিতে কি করা হয়, ফেলোপিয়ান টিউবকে কাট করে দেওয়া হয়, এটার জন্য এটাকে টিউবেক্টমি বলে। ঠিক আছে, ফেলোপিয়ান টিউবকে কাট করে এখানে সিল করে দেওয়া হয়। তো ফেলোপিয়ান টিউব কাট করলে ওভারি থেকে ওভাম বেরিয়ে এদিকে আসতেই পারবে না। কারেক্ট? যে কোনো একটা মানে কাপলদের মধ্যে যে কোনো একজনের যদি এই যে কোনো একটা করা হয়, মানে ফিমেল পার্টনারের যদি টিউবেক্টমি করা হয় বা মেল পার্টনারের ভ্যাসেক্টমি করা হয়, দেন দে ক্যান নট হ্যাভ এ বেবি ইন দ্য ফিউচার। ক্লিয়ার? তো এই মেথডটাকে বলে কি, পার্মানেন্ট স্টেরিলাইজেশন মেথড। পার্মানেন্ট স্টেরিলাইজেশন, পার্মানেন্টলি সে স্টেরাইল হয়ে গেল, ইনফার্টাইল হয়ে গেল, সে আর বাচ্চা তৈরি করতে পারবে না। ক্লিয়ার? বোঝা গেছে তো? আচ্ছা, এবার যে আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এসটিডিস। এসটিডি নাম দেওয়া হয়েছে ঠিকই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, কেন? বিকজ সবচেয়ে প্রথম দেখা গেছিল যে এইগুলা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসেই একটা ছেলের থেকে মেয়ে অথবা মেয়ের থেকে ছেলেতে ছড়ায়। ঠিক আছে, বাট পরবর্তী সময় দেখা গেছে যে এই ডিজিজগুলা বডির যে কোনো ফ্লুইড দিয়ে ছড়াতে পারে। এবার বডি ফ্লুইড যখন আমি বলছি, বডি ফ্লুইড তো আমাদের ব্লাডও, ব্লাডও তো আমাদের বডির ভিতরে একটা ফ্লুইড। তো ইয়েস, এই ডিজিজগুলো যায় এখানে লেখা আছে, এগুলো ডাইরেক্ট ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হলেও ছড়ায়। ধরো একটা ব্লেড দিয়ে তোমার হাত কেটেছে এবং তোমার মধ্যে এখানের মধ্যে যে কোনো একটা জার্ম আছে, এই ব্লেডটা দিয়ে পরবর্তী সময় এটাকে স্টেরিলাইজ না করে, এটাকে ডিসইনফেক্টেন্ট না করে আরেকজনের যদি হাত কেটে যায়, তাহলে তোমার ব্লাডটা যেটা ব্লাডে মানে ব্লেডে লাগানো ছিল, ওই ব্লাডটা ওর বডিতে চলে গেছে। তখন দেয়ার আর 100% চান্স যে ওই ভাইরাসটা বা ওই ব্যাকটেরিয়াটা ওর বডিতে চলে যাবে। ঠিক আছে, আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে কিভাবে যায়, যদি একটা মেইলের বডিতে সেই ইয়ে থাকে, ডিজিজ কজিং এখান থেকে যে কোনো একটা ইয়ে থাকে, ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, তাহলে মেইলের যে সিমেন্টটা বেরোয়, মেলের যে স্পার্মটা বেরোয়, স্পার্মের সাথে যে ফ্লুইডটা বেরোয় যেটাকে আমরা সিমেন বলি, সেই সিমেনের সাথে ফিমেলের বডিতে যায়। আর যদি ফিমেলের বডিতে থাকে, তাহলে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ফিমেলের ভেজাইনা থেকে ভেজাইনাল সিক্রেশনস বেরোয়, মানে ভেজাইনা থেকে একটা ফ্লুইড বেরোয়, সেই ফ্লুইডের মধ্যেও সেই জামটা থাকতে পারে এবং সে মেলের বডিতে চলে যাবে। ঠিক আছে, এটার জন্য বলেছিলাম যে ওই যখন পড়েছিলাম কন্ডম, কন্ডম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ কন্ডম একমাত্র হচ্ছে একটা প্রিভেন্টিভ মেজার, কন্ডম হচ্ছে একমাত্র একটা প্রিভেন্টিভ মেজার যেটা কি করতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজকেও আটকাতে পারে আর আনওয়ান্টেড প্রেগনেন্সিজও প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, সো কন্ডম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে ডিজিজ আসছে সেটা হচ্ছে এইডস। এন্ড মনে রাখবে যে এইডসের কিন্তু কোনো কিওর নাই। ঠিক আছে, এইডসের কোনো কিওর নাই। যদি কারো বডিতে এইডসের কজিং প্যাথোজেন যেটা এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সেই ভাইরাসটা যদি কারো বডিতে চলে যায়, দেন এটা পার্মানেন্টলি ওর বডিতে থাকবে, ওটাকে বের করার আজকে অব্দি কোনো মেডিসিন নেই। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা ছড়ায় কিভাবে? ধরে নাও, মানে নাম তো এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসেই একজন পার্টনার থেকে আরেকজন পার্টনারে ছড়াতে পারবে। বাট যদি ওই যে ব্লেড ইউজ করা, নিডল ইউজ করা, কারোর পার্সোনাল জিনিস ইউজ করা, যেটার মধ্যে বডি ফ্লুইড বা ব্লাড লাগানোর কোনো একটা চান্সেস থাকে, ঠিক আছে, তুমি কোনো জায়গাতে ব্লাড নিলে তোমার বডিতে ডিউ টু এনিথিং, আর ওই ব্লাডের মধ্যে এই ভাইরাসটা আছে, তখন তোমার বডিতে চলে যাবে। আবার মা থেকে বাচ্চার মধ্যে যেতে পারে ব্রেস্ট মিল্ক দিয়ে। ঠিক আছে, মা বাচ্চাকে যে মিল্ক খাওয়ায় ব্রেস্ট মিল্ক, সেটা দিয়েও বাচ্চার মধ্যে যেতে পারে, বাট প্লাসেন্টা দিয়ে যায় না। দ্যাট ইজ ওয়াই যদি মার এইচআইভি থাকে, তাহলে বাচ্চাকে সেফলি ডেলিভার করা যায়। ঠিক আছে, তুমি দেখবে একটু নোটিস করে তোমার আশেপাশে তোমার রিলেটিভের মধ্যে যখন কেউ প্রেগনেন্ট হবে, ফার্স্ট হসপিটালে চেক আপের জন্য যাবে, তখন দেখবে যে এইচআইভি টেস্টিং করে, যেটা কম্পালসারি। এইচআইভি টেস্টিং করবেই, দেখার জন্য যে মার এইচআইভি আছে নাকি, মার বডিতে এইচআইভি আছে নাকি। যদি মার বডিতে এইচআইভি পাওয়া যায়, সাথে সাথে মাকে কয়েকটা মেডিসিন দিয়ে রাখবে কনস্ট্যান্ট 9 মান্থস অবধি, যাতে সেই এইচআইভিটা বেশি না বাড়তে পারে। আর ডেলিভারির সময় ইজিলি বাচ্চাকে মানে বের করে নেবে, কনসিয়াসলি বের করে নেবে ডক্টর, উইদাউট হ্যাভিং এনি টাচ অফ মাদার্স ব্লাড। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে বাচ্চার বডিতে যে ব্লাডটা থাকে, সেই ব্লাডটা নিজের থাকে, মার বডির ব্লাডটা না। ঠিক আছে, সেটা মেবি লাস্ট ক্লাসে বলেছিলাম আমি, আই ডোন্ট নো। তো এই এইডসের ফুল ফর্ম কি? এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
ঠিক আছে। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, সিনড্রোম কথার অর্থ হচ্ছে যে এইচআইভি ভাইরাস যখন বডিতে ঢুকে, এইচআইভি ভাইরাস পার্টিকুলারলি কোনো অর্গান ড্যামেজ করে না। যেমন কোভিডের সময় কোভিড ভাইরাস দেখেছিলাম লাংসকে ড্যামেজ করছে, বাট এইচআইভি ভাইরাস মানে এইচআইভিটা কখনো কোনো পার্টিকুলার অর্গানকে ড্যামেজ করে না, বাট এইচআইভি ডাইরেক্ট তোমার ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে এবং তোমার বডিতে যে লিম্ফোসাইটসগুলো আছে, যেটার মধ্যে টি লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে। টি লিম্ফোসাইট আস্তে আস্তে বডি থেকে কমতে থাকে, যার কারণে তোমার বডি ভালনারেবল হয়ে যায় বাকি অন্যান্য ডিজিজের জন্য। লাইক প্রতিনিয়ত ওয়েন আই এম স্ট্যান্ডিং ইভেন হেয়ার, আমার বডি কি করছে, প্রতিনিয়ত ফাইট করছে বিভিন্ন ডিজিজ থেকে। ঠিক আছে, আমি অসুস্থ হচ্ছি না, নাই তোমরা হচ্ছ অসুস্থ, বাট যখন তোমার বডির আস্তে আস্তে করে টি লিম্ফোসাইট এইচআইভি নষ্ট করতে থাকবে, তখন তোমার বডি আর প্রতিনিয়ত আসার ডিজিজ থেকে ফাইট করতে পারবে না। তখন বডির মধ্যে বিভিন্ন ডিজিজের সিমটমস দেখা যাবে। তো মাল্টিপল ডিজিজের সিমটমসকে এক শব্দে বলা হয় সিনড্রোম। ঠিক আছে, তো একটা এইচআইভি পেশেন্ট এইচআইভির জন্য মরে না, বাকি অন্য ডিজিজের জন্য মরে। যে ডিজিজগুলোকে বলা হয় অপরচুনিস্টিক ডিজিজ, মানে সুবিধা পেয়ে বডির মধ্যে ডিজিজ হয়ে গেছে। ঠিক আছে, এই অপরচুনিস্টিক ডিজিজ কিন্তু অনেক আরও অন্যান্য রোগের মধ্যেও দেখা যায়, যেমন কি কোভিডের পরে অনেকে টিউবারকুলোসিস দেখা গেছে। ঠিক আছে, কোভিডের মধ্যেও আমাদের ইমিউন সিস্টেম উইক হয়েছিল, যার কারণে পরবর্তী সময়ে অনেকের লাংসের মধ্যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের অ্যাটাক দেখা গেছে এবং টিউবারকুলোসিস দেখা গেছে, যেটা হয়তো বা হতো না, ওর বডি ফাইট করেনি তো, বাট জাস্ট কোভিডের পরে হয়েছে তাই এর বডি ফাইট করতে পারেনি। ক্লিয়ার? তারপর আছে সিফিলিস। সিফিলিস একটা ব্যাকটেরিয়া করে, যে ব্যাকটেরিয়ার নাম সম্ভবত তোমাদের বইয়ে দেওয়া নেই, আর যদি দেওয়া থাকেও দেন ইট ইজ ট্রিপানোমা পেলিডাম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করে, সিফিলিস রোগ করে, এবং এটাও একটা এসটিডি। দেন গনোরিয়া, গনোরিয়া নিসেরিয়া গনোরিয়া একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া করে। জেনিটাল ওয়ার্ডস এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটা আবার সার্ভাইকাল ক্যান্সারও করে মেয়েদের মধ্যে। ঠিক আছে, ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস। তারপর হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি, যদিও হ্যাপাটাইটিস শব্দ নিয়ে অনেকের জন্ডিসের সাথে একটা রিলেটেবিলিটি আছে, যে জন্ডিস মানে হ্যাপাটাইটিস না, হ্যাপাটাইটিস অনেক রকমের হয়, হ্যাপাটাইটিস এ বি সি অনেক রকমের হ্যাপাটাইটিস আছে। হ্যাপাটাইটিস বিটা পার্টিকুলারলি মানে লিভারকে এফেক্ট করে এবং জন্ডিস মানে এনলার্জমেন্ট অফ দ্য লিভার দেখা যায়। আর হ্যাপাটাইটিস বির যে ভাইরাসটা, হ্যাপাটাইটিস বি ভাইরাস, সেই ভাইরাসটাও বডি ফ্লুইডে যায়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা মানে এটা অনেক পরে এনলিস্ট হয়েছে, যদিও মানে অনেক রেপ পেশেন্টসদের মধ্যে এখন আজকের দিনে হ্যাপাটাইটিস বি টেস্টিং হয়। অনেক সময় দেখা যায় কি এইডস, সিফিলিস, গনোরিয়া, জেনিটাল ওয়ার্ডস এইসব কিছু থাকে না, বাট হ্যাপাটাইটিস বি টেস্টিং করলে দেখা যায় যে এটা মানে একটা মোস্ট কমন ভাইরাস, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিট হয় একজন থেকে আরেকজনে। তো রেপ ভিক্টিমদের মধ্যে ইট ইজ প্রমিনেন্ট এই টেস্টিংটা। সিমটমস যদি দেখি আমরা, তো সিমটমসের মধ্যে আমরা কি দেখবো, যেমন এইচআইভির যদি কেউ পেশেন্ট থাকে, ওর বডির মধ্যে সবচেয়ে প্রথম দেখবো যে উইক ইমিউন সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস, যেটা উইক ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমে উইক হয়ে যাবে, তারপর বডির মধ্যে মাল্টিপল সিমটমস দেখা যাবে, অনেকগুলো সিমটমস দেখা যাবে। এটা কি সিফিলিস। সিফিলিসের মধ্যে পেইনলেস সোর্স থাকবে, স্কিন র্যাশেস থাকবে, ফিভার থাকবে, অর্গান ড্যামেজ ইন দ্য লেটার স্টেজেস। পেইনলেস সোর্স মানে কি বলে, রেশেসের মতো, মানে গোটা উঠেছে বা ফুড়া উঠেছে এরকম টাইপের থাকবে, বাট ওইগুলোর মধ্যে পেইন থাকবে না, পেইনলেস থাকবে এগুলো। গনোরিয়ার মধ্যে পেইনফুল ইউরিনেশন হবে, পাজ লাইক জেনিটাল ডিসচার্জ হবে। পাজ লাইক মানে আমরা যেটা বলি না, কোনো জায়গাতে ইনজেকশন দেবে, কোনো খোঁচা টুচা লাগলে এখানে পুজ জমে গেছে, হ্যাঁ হোয়াইট কালারের হয়, এইগুলো তো অ্যাকচুয়ালি ডাব্লিউবিসি ওইখানে মরে যায় অনেকগুলো, এটার জন্য এখানে একটা ফ্লুইড জমে যায়। তো জেনিটাল ওয়ার্ডসের মানে জেনিটাল ওয়ার্ডস মানে গনোরিয়ার মধ্যে জেনিটাল মানে রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে কি বেরোবে, পাজ লাইক জেনিটাল ডিসচার্জ বেরোবে। পেলভিক পেইন থাকবে, মানে তল পেট যেটাকে বলে, পেটের নিচে অ্যাবডোমেনের নিচে জায়গাতে পেইন থাকবে। আর ইনফার্টিলিটিও হতে পারে পরবর্তী সময়ে, আর কখনো বাচ্চা হতে পারবে না, এরকম সিচুয়েশনও আসতে পারে ইফ নট ট্রিটেড। জেনিটাল ওয়ার্ডসের মধ্যে কি দেখা যায়, স্মল ফ্ল্যাশ কালার্ড বাম্পস অর ওয়ার্ডস অন জেনিটাল এরিয়া, ইচিং, ডিসকমফোর্ট। জেনিটাল এরিয়া মানে রিপ্রোডাক্টিভ এরিয়ার মধ্যে কি পাওয়া যাবে, একটু ফুলা ফুলা জায়গা থাকবে আর কি, মানে ধরেন ঠুসা উঠলে যেরকম থাকে এরকম ফুলা ফুলা জায়গা থাকবে, যেগুলোর মধ্যে ইচিং অনেক বেশি হবে, এবং এগুলোর কালার একটু ফ্ল্যাশ কালার থাকবে, মানে একটু পিঙ্কিশ কালার আর কি, মানে বডির যে নর্মাল কালারটা যেটা থাকে ওই রকমই থাকবে। ঠিক আছে। হ্যাপাটাইটিস বির তো প্রমিনেন্ট যেটা দেখা যায় এটা হচ্ছে জন্ডিস, মানে এনলার্জমেন্ট অফ দ্য লিভার বেড়ে যায়, সাইজে বেড়ে যায়। অ্যাবডোমিনাল পেইন, লিভার বাড়লে পেটের মধ্যে পেইন হবে।
ফ্যাটিগ, নজিয়া, লিভার ড্যামেজ, দিস আর দ্য কমন অ্যাপেটাইট প্রবলেমস, ঠিক আছে? তো এইসব কিছু দেখা যায় হ্যাপাটাইটিস বিতে। তোমাদের কি মনে রাখতে লাগবে মেইনলি এইডস আর এইচআইভি, এগুলোর শর্ট ফর্ম থেকে মানে ফুল ফর্ম অনেক বেশি জিজ্ঞেস করে, তো এখানে স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, সো ইউ মাস্ট রিমেম্বার দিস। আর তো বাকিগুলার সিমটমস জিজ্ঞেস করলে করতে পারে, বাট এই নামগুলা এনসিইআরটির মধ্যে আমার দেখা মতো নাই, তোমরা নিউ এনসিইআরটিটা দেখে নেবে আছে কিনা না, ঠিক আছে? এবার হচ্ছে যে কজেস কি কি, কোন কোন কারণে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো ট্রান্সমিট হয়। তো প্রথম রিজন তো হচ্ছে যে আনসেফ অর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে? আনসেফ অর আনপ্রোটেক্টেড মানে বলে না যে বিয়ের আগে মানুষ মিলায় না, কুণ্ডলি বুন্ডলি মিলায় না, তো ইট ইজ সেড যে অনেক ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছিলাম এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের, তো ওইটার মধ্যে সবাই যারা বাইরে থেকে ফ্যাকাল্টিসগুলো আসে ওনারা সবাই বলে যে বিয়ের আগে কুণ্ডলি বুন্ডলি না মিলিয়ে পার্টনার্সদের এসটিডি টেস্ট করাও, ঠিক আছে না? হ্যাপাটাইটিস বি, তারপর এই এইচআইভি, সিফিলিস, গনোরিয়া, জেনিটাল ওয়ার্ড সবগুলো টেস্টিং করা আগে, ব্লাড টেস্ট করা টোটাল। কারণ এইগুলোর টেস্ট থেকে একটা যদি পজিটিভ চলে আসে, মানে ওই জামটা ওর বডিতে আছে, তার মানে কয়েকদিন পরে তোমারও আসবে, ঠিক আছে না? যখনই সেক্সুয়াল ইন্টারকোর্সে যাবে। সো ইট ইজ দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড যে আনসেফ অর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সেস টু বি প্রিভেন্টেড। আচ্ছা, এই আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সকে প্রোটেক্টেড বানানো যায় ইউজ অফ কন্ডম দিয়ে, ক্লিয়ার? ইফ the male partner uses condom then there is no chance of the disease to get transmitted, কোনো ডিজিজই ট্রান্সমিট হতে পারবে না, যা আমরা লিস্টে দেখেছিলাম। নেক্সট হচ্ছে মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স, মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে? মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ সেড টু বি শুড বি কি বলে এটাকে, মানে কনসিডার টু বি এ চিটিং টু দ্য পার্টনার, ইজন্ট ইট? তো মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ নট গুড। ইভেন অ্যানিমেলসদের মধ্যেও দেখা যায় কি, সোয়ান, তারপর আরও অন্যান্য অ্যানিমেলসদের মধ্যে, যে ওরা লাইফ লং একই পার্টনারের জন্য লয়াল থাকে, ঠিক আছে না? যদি একজন পার্টনার মরে যায় তাহলে ওই যে মেল বা ফিমেল যেটাই বাকি থাকবে সেটা মরার আগ অব্দি আর কোনো পার্টনারের সাথে যাবে না, ঠিক আছে? সো দিস টাইপ অফ লয়ালিটি শুড বি ইন দ্য হিউম্যান অলসো, তাহলে এসটিডিও ছড়ানো বন্ধ হয়ে যাবে। শেয়ারিং কন্টামিনেটেড নিডলস, শেয়ারিং কন্টামিনেটেড নিডলস, এই টপিকটা আসে ড্রাগ এডিকশন থেকে, ঠিক আছে? ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশনের মধ্যেও ইন্ট্রাভেনাল ড্রাগ এডিকশন, মানে ইনজেকশন দিয়ে যারা ড্রাগস ইনজেক্ট করে বডির মধ্যে, এগুলা কোথায় করে? মাসেলে করে না, এগুলো একদম মানে ভেন্সের মধ্যে করে। তো ভেন্সের মধ্যে যখন ব্লাড ইনজেক্ট করে, মানে ড্রাগস ইনজেক্ট করে, তখন একটু ব্লাড নিতে হয়, মানে ব্লাড নেয় আর কি ওরা ব্যাক করে। তো ওই যে সিরিঞ্জের মধ্যে যে ব্লাড লাগানো থাকে এটা দিয়ে আবার নেক্সট ওর পাশের জন আবার দেয়, ঠিক আছে? তো ওই একজনের ব্লাড আরেকজনের মধ্যে গেল, এবং ওরা যদি 10-12 জন থাকে, এরকম অনেক কেসেস আছে। যেমন কি ত্রিপুরার মধ্যে বলেছিলাম যে ত্রিপুরা লিডিং স্টেটের মধ্যে আছে, যে এভরি ইয়ার এইডস পেশেন্ট বাড়ছে, এইচআইভি পেশেন্ট বাড়ছে, এসটিডির কেসেস বাড়ছে বিকজ অফ দিস ড্রাগ এডিকশন, ঠিক আছে? এমনও হয় যে 10-12 জন একসাথে হসপিটালাইজড হয়ে যাচ্ছে, এবং 10-12 জনকে যেই টেস্ট করা হচ্ছে সবার এইচআইভি পজিটিভ দেখা দিচ্ছে, ক্লিয়ার? তো ড্রাগ এডিকশনের কারণে হয়। আনসেফ ব্লাড ট্রান্সফিউশন, এবার দেখো আনসেফ ব্লাড ট্রান্সফিউশন আজকের দিনে হয় না, ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশনটা সেফই হয়। তুমি যখন ব্লাড ডোনেশন করবে তখন তোমার ব্লাডটা সাথে সাথে ব্লাড ব্যাংকে গিয়ে টেস্ট হবে, ঠিক আছে? টেস্ট হবে, এই সবগুলো এসটিডি টেস্ট হবে, সাথে অন্যান্য টেস্টিংও হবে, যেগুলো তুমি যদি বাইরে টাকা দিয়ে করো তাহলে 6-7 হাজার টাকা বা 10,000 টাকা টেস্টিং, এগুলো ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট ব্লাড ব্যাংকে করায়, ঠিক আছে? একবার হলো, তারপর এই ব্লাডটা যখন একজন পেশেন্টকে দেওয়া হবে তখন আবার টেস্টিং করবে। যদি কারোর লাক অত্যন্ত বেশি খারাপ থাকে তাহলে কোনো টেস্টিংয়ে কিছু ধরা পড়বে না, ঠিক আছে? হয়তো বা জামস আছে বাট কোনো টেস্টিংয়ে ধরা পড়ছে না। তো এরকম হয় কিন্তু, মানে এই কেসটাও দেখা যায়। এটা হায়ার স্টাডিজে যখন মাইক্রোবায়োলজি পড়বে তখন, যদি কেউ পড়ো বায়োসায়েন্স নেই তাহলে হায়ার স্টাডিজে মাইক্রোবায়োলজি একটা পেপার থাকে, ও তখন দেখা যায় যে কেন ওই টেস্টিংয়ের মধ্যে কখনো কখনো জামসগুলো ডিটেক্ট হয় না, ঠিক আছে? তো যদি কারোর লাক অত্যন্ত বেশি খারাপ থাকে তাহলে ওই ব্লাড ট্রান্সফিউশনে ওই জামটা তোমার বডিতে যেতে পারে। এটা কি, শেয়ারিং পার্সোনাল আইটেমস লাইক রেজার, অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা মেইলরা মানে অনেক বেশি রিল্যাক্টেন্ট থাকে এই জিনিসটা নিয়ে, যে যে কেন কারোর রেজার ট্রিমার ইউজ করে নেয়, দিস আর নট গুড, ঠিক আছে? মেডিকেল টুলস এতে সিরিঞ্জ ফিরিঞ্জ চলে আসে, ব্লেড ওয়েট আসে, এইসব কোনো কিছু একজনের আরেকজন ইউজ করা ঠিক না। তো এবার প্রিভেনশন কি? প্রিভেনশন, হ্যাঁ 5 নম্বর কোনটা? ও হ্যাঁ, মাদার টু চাইল্ড। মাদার টু চাইল্ড তো ইয়ে দিয়ে, ব্রেস্ট মিল্ক দিয়ে, ব্রেস্ট মিল্ক, মাদার টু চাইল্ড এটা এরকম যায়, ব্রেস্ট মিল্ক দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রিভেনশন কি? এগুলো না করা, ঠিক তো? প্রিভেনশনের পয়েন্টসগুলো পড়লেই দেখবে যে প্রথম পয়েন্টের উল্টাটা লিখেছি, সেকেন্ড পয়েন্টের উল্টাটা লিখেছি, থার্ড পয়েন্টের উল্টাটা লিখেছি, সবগুলো হচ্ছে উপরের কিভাবে ছড়ায় ওইগুলা না করলেই তো প্রিভেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো
সো দ্যাট ইজ ইট। এটি হচ্ছে চ্যাপ্টারের লাস্ট টপিক, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কীভাবে ছড়ায়, কীভাবে প্রিভেন্ট হয়, ঠিক আছে। সো আশা করি আর কোনো ডাউট নাই তোমাদের, ঠিক আছে। সো অল দ্য বেস্ট নাও।